তোমাদের সাথে তো বোধহয় ইয়ার পরে এটাই ফার্স্ট ক্লাস আর কি, ব্রেকের পরে। তো আশা করি সবাই ভালো আছো তোমরা। আমিও এখন ভালোই আছি আলহামদুলিল্লাহ। মাঝখানে ওই কিছু ঝামেলা গেছে আর কি। যদিও আমার নেগেটিভে আসছে, কিন্তু সিমটম ছিল আর কি। তো যাক, আল্লাহর রহমতে অল্পতেই সেরে গেছে আর কি। তোমাদের দোয়া ছিল। তোমরাও আশা করি ভালো আছো। আচ্ছা, আমরা স্টার্ট করি, বেশি দেরি করবো না। তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও যার যার সেকশনে গিয়ে। এখানে বি আর ডি দুইটা সেকশনে থাকার কথা। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও। আচ্ছা, আমরা স্টার্ট করি। পার্ট ওয়ান। মোটামুটি স্টার্ট করেছিলাম। আর এই যে তোমাদের সিং করতে গিয়ে ক্লাস মিস হয়। এই যে কতদিন বি সেকশনে ক্লাস নিতে পারিনি, রবিবার। সো ডি সেকশন একসাথে না আসলে ঝামেলা। যাক, কি করার। এই এই মাসে তো আর বন্ধ নাই। সেপ্টেম্বরে কি কোনো বন্ধ টন্ধ আছে নাকি, জানো কেউ? না স্যার, মনে হয় বন্ধ নেই। আর তোমাদের স্যার অ্যাটেন্ডেন্সটা তো স্যার ওখানে লিখা 23rd অগস্ট স্যার। মানে আজকে তো ও 24 তারিখ। সরি, 23rd লিখছে না? এডিট করে দিচ্ছি আমি। হ্যাঁ, এখন 24 করে দিচ্ছি। হ্যাঁ, দেখো চেঞ্জ আসছে কিনা। আচ্ছা, তো সেপ্টেম্বর। আচ্ছা, তোমাদের ক্লাস কত পর্যন্ত চলবে? অক্টোবর অক্টোবর পর্যন্ত নাকি? আমি ক্যালেন্ডারটা খেয়াল নেই। তোমাদের ক্যালেন্ডারটা খেয়াল আছে? আমার কাছে ক্যালেন্ডারটা, হ্যাঁ আমার কাছে ক্যালেন্ডার স্যার আছে। অক্টোবরের 4-5 তারিখ পর্যন্ত। আচ্ছা, আহ অক্টোবর 7 তারিখ পর্যন্ত দেখাচ্ছে এখানে। জি স্যার, অক্টোবরের 7 তারিখ। 8 তারিখ থেকে হচ্ছে পিএল। পিএল। 8 তারিখ থেকে 23 তারিখ পিএল। তোমাদের সেমিস্টার ফাইনাল হচ্ছে 24 তারিখ থেকে। তো আমাদের সময় আছে মোটামুটি। আচ্ছা, তো আমরা কুইজের ব্যাপারে পিছিয়ে আছি। কুইজ তো আমাদের কয়টা নেওয়ার কথা আমি ভুলে গেছি। এরকম তো কোনো ইনস্ট্রাকশন দিছে? গত সেমিস্টারে ছিল 3টা। এবার কি তাই কিনা কে জানে। এবার তো কোনো নতুন ইনস্ট্রাকশন দেয়নি। তোমরা কি কিছু জানো? মানে এতই খারাপ অবস্থা যে ভার্সিটি কোনো একটা নোটিশ দিত, হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমরা স্যার তিনটাই অনলাইনে হয়তো বা নিব। নরমালি স্যার 3টা থেকে ব্যাচ টু কাউন্ট করা হয়। হ্যাঁ সেটাই, 3টা থেকে বেস্ট, ওইটাই বলতেছিলাম। তো এখন তিনটাই হয়তো নিব হয়তো। না পারলে হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আর দুইটা কুইজ, একটা অ্যাসাইনমেন্ট। একটা কুইজ আমাদের নাও হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট তো বুঝতেই পারতেছো, মানে কপি পেস্ট। মানে কপি পেস্ট তোমরা করবে জানার কথা। তো এখানে মোটামুটি ভালো মার্কসই আসবে আশা করি। আর কুইজ টু আর একটা নিবো আর কি। অ্যাসাইনমেন্ট দেখি, এটা অন্য সেকশনের সাথে আলাপ করে, ওই যে আরেক সেকশনের যে তার কাছে স্যার আছেন ওনার সাথে আলাপ করে কি করা যায়। আচ্ছা যাক, আমরা আমাদের কাজ শুরু করি। তোমাদের স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আশা করছি দেখতে পাচ্ছ। আহ,
কেন আসছে? আমাদের অনলাইনে ক্লাস টাস না, ঝামেলা হয়ে গেছে। তোমরা পাবো না আর কি, হয়তো শীঘ্রই খুলে যাবে। তোমাদের পাওয়ার চান্স খুবই কম, এই সেমিস্টার তো খুললেও তোমরা ইয়ে করবো না। আচ্ছা, এটা কেন যেন রিমুভ করতে পারতেছি না, এক সমস্যা নেই, করবো আশা করি। আচ্ছা, যাক, তাহলে আমাদের যদি একটু রিক্যাপ করি, থ্রি ফেজের ইয়ে পড়াচ্ছিলাম আমরা। থ্রি ফেজের এটা ইয়ে করার জন্য আমাদের প্রথমত এই ডায়াগ্রামটা, মানে ইনপুট ডায়াগ্রামটা, ইনপুট ওয়েবশেপের ওয়েব ফর্ম গুলো আঁকা খুবই জরুরি। আচ্ছা, সেই জন্য আমরা যেটা করছিলাম, পুরো ইয়েটাকে যেহেতু 30 ডিগ্রি করে আমাদের ইনক্রিমেন্ট, সেটা 12 ভাগে ভাগ করছিলাম পুরো সাইকেলটা। তাহলে পুরো সাইকেলটা শেষ হবে এখানে গিয়ে আর কি, এরপরে রাখার দরকার নেই। তাহলে এক একটা হাফ সাইকেল হচ্ছে 6 ঘর করে, তাহলে কোয়ার্টার সাইকেল হচ্ছে 3 ঘর। তাহলে 3 ঘর, 3 ঘর করে আমরা এইভাবে এই ওয়েব ফর্ম। আচ্ছা, ভিএএন এর 4 ঘর পরে আসবে হচ্ছে ভিবিএন, তারও 4 ঘর পরে আসবে ভিসিএন। ঠিক আছে, আর সিএন আর বিএন উইল কন্টিনিউ ফ্রম দ্য প্রিভিয়াস সাইকেল, and the intersection will stay right on top of this 30 ডিগ্রি লাইন। ইন্টারসেকশন যদি 30 ডিগ্রি লাইনে এদিক সেদিক হয়ে যায়, তাহলে বুঝবো তোমার ড্রয়িংটা সুন্দর হয়নি বা অ্যাকুরেট হয়নি। তো আমরা এই ভেক্টর ডায়াগ্রাম থেকে জানি, প্রথমে এমনি জানো ভিএবি আসবে হচ্ছে ভিএএন এর 30 ডিগ্রি আগে। তো 30 ডিগ্রি আগে শুরু হবে ভিএএন। তো আমরা এই স্টার্টিংটা হয়তো আঁকবো না, মানে লাইন ভোল্টেজ যদি আঁকতে হয় আমাদের স্টার্টিংটা আঁকবো না, এখান থেকে আমরা স্টার্ট করবো, কিন্তু তারা একটু উপর থেকে স্টার্ট হবে আর কি। তো একইভাবে যেহেতু এবিসি সিকোয়েন্স, ভিএবি তার 4 ঘর পরে, এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পরে আসবে ভিবিসি, তারও 4 ঘর পরে ভিসি। ঠিক আছে। আচ্ছা, তো সেগুলো সবগুলোই আমাদের টোয়াইস পায়ের বেশি আঁকার দরকার নেই, এ পর্যন্ত আঁকলে আমাদের চলবে। তাহলে এটা মোটামুটি আমাদের আইডিয়া আছে। এখন নেক্সট যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ট্রিগারিংটা আমরা কখন করব। দেখো, ট্রিগারিং এর জন্য আমরা এখানে দুইটা স্কিম ফলো করব, তিনটা স্কিম হতে পারে, বেসিক্যালি দুইটা স্কিম এই বইতে ফলো করা হয়েছে। একটা হচ্ছে ট্রিগারিং উইথ রেসপেক্ট টু ফেজ ভোল্টেজ, তো যেটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে ফেজ ভোল্টেজটাকে যদি আমরা 0 থেকে স্টার্ট করি, দেখো এটা গ্যাপ হচ্ছে 60 ডিগ্রি, মানে 2 ঘর মানে হচ্ছে 60 ডিগ্রি। আর লাইন ভোল্টেজ, সরি, আরেকটা রেফারেন্স হচ্ছে ক্রস ওভার পয়েন্ট রেফারেন্স। তো ক্রস ওভার পয়েন্টটা হচ্ছে ভিএএন আর ভিসিএন এর যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, সেটা হচ্ছে ক্রস ওভার পয়েন্ট, মানে এই লাইনটা। তো এই লাইনটার সাপেক্ষে দেখো কত ডিগ্রি, এই লাইনটার সাপেক্ষে হচ্ছে 1 ঘর মানে 30 ডিগ্রি। সো আলফা ইকুয়াল 30 ডিগ্রি উইথ রেসপেক্ট টু ক্রস ওভার পয়েন্ট ইকুয়াল আলফা ইকুয়াল 60 উইথ রেসপেক্ট টু ফেজ ভোল্টেজ ইকুয়াল ইকুয়াল আলফা ইকুয়াল 90 with respect to line voltage। আশা করি বুঝতে পারছো সবাই, কারণ লাইন ভোল্টেজটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে। তো এই পয়েন্ট থেকে 3 ঘর মানে হচ্ছে 90 ডিগ্রি। তো তিনটা জিনিসই কিন্তু সেম। ঠিক আছে, তাহলে রেফারেন্সটা তোমরা প্লিজ ভুল করো না, এটা ভুল করলে তোমাদের 50%-এর বেশি মার্কস পাবো না, মানে ম্যাক্সিমাম 50% মার্কস পাবো, এর চেয়ে কমও আসতে পারে আর কি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা ভুল করার কোনো কারণ নেই। তোমরা যদি ক্লাসে অ্যাটেন্টিভ থাকো ভুল করবো না, আর যারা ক্লাসে অ্যাটেন্টিভ থাকবে না তাদের হয়তো ভুল হওয়ার চান্সটা বেশি, কারণ হচ্ছে বইতে এটা একটু মানে জট পাকানো আছে আর কি, কখন কোনটা ধরা হবে। আর এটা কেন করা হয়েছে, ক্রস ওভার রেফারেন্সটা ধরলে ইকুয়েশন লিখতে সহজ, পেজ ভোল্টেজকে ইকুয়েশন লেখাটা একটু ডিফিকাল্ট, মানে 30 মাইনাস করতে হয়, ঝামেলা। ক্রস ওভার পয়েন্টের ইকুয়েশন লেখাটা ইজি, এই জন্যই হয়তো এই স্কিমটা আনা হয়েছে। আচ্ছা, তারপরে দেখি কি বলে। আচ্ছা, আমার সাউন্ডটা মনে হয় বাড়াতে হবে, সাউন্ডটা ইজ ওয়ে লোয়ার। So if we derive the equations VAN
should be the reference, hence Vm sin omega t. খুব সিম্পল, বুঝতে পারতেছো? So Vbn is equal to Van in magnitude, but is displaced by 120 degree. আচ্ছা, এখানে কিন্তু ক্লকওয়াইজ 120 ডিগ্রি, সো ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা নেগেটিভ ধরি, এটা মনে রাখবো সবসময় ম্যাথমেটিক্যালি আর কি। তাহলে হচ্ছে বিএন টা কিভাবে লিখতে পারবো আমরা? ভিবিএন ইকুয়াল ভিএএন এর সমানই, জাস্ট হচ্ছে অ্যাঙ্গেল 120 ডিগ্রি ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা মাইনাস দিয়ে লিখবো, আর ভিসিএন হচ্ছে ভিএএন এর সমান কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ 120 ডিগ্রি। কাউন্টার ক্লকওয়াইজকে আমরা লিখবো হচ্ছে প্লাস, পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি স্পিকিং। So Vb and so up 120. So in case of a Cn, it is so a positive 120. We can also derive the line voltages from this diagram. So VAB will be the summation of VAN and minus VBN. So if we extend the BN in the opposite direction, it will represent minus VBN. The angle and VAB degree. VAB will start before VAN. So if we get back to our way, it বলা হয়ে is গেছে after সবই। 4 blocks. As this is a continuous system, is m pi by since v. আচ্ছা, তাহলে হচ্ছে কি, এটা দেখো, এটা হচ্ছে এবি কে কিভাবে লিখতে পারি আমরা? এবি এর ওয়েভ ফর্মটা আমরা জানি অলরেডি। সো এটা কি হবে? এটা হচ্ছে ভিএন ইকুয়াল, সরি, ভিএবি ইকুয়াল হচ্ছে ভিএন এর √3 টাইমস, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ √3 ইন দ্য মাল্টিপ্লায়ার। তো √3 টাইমস ভিএন, আর অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি প্লাস না মাইনাস হবে? কে বলতে পারবা? প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ অলওয়েজ প্লাস হবে, ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, যাক, তাহলে এখান থেকে আমরা ভিএবি এসির ইকুয়েশন গুলো পেয়ে যাবো অ্যাকর্ডিংলি। এসি বিসি যাই হোক না কেন, সবগুলোর ইকুয়েশন আমরা পেয়ে যাবো। ওগুলো সবগুলোরই হচ্ছে 30 মাল্টিপ্লাই হিসেবে আসবে আর কি। আচ্ছা, AB is in a counterclockwise angle from VAN এগুলো when বলা we হয়েছে। derive the VDC and VRMS. আচ্ছা, এগুলো নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, এগুলো মানে ইয়েতে বসায় দিলে, সাইন কসের ইকুয়েশনে বসায় দিলে সরাসরি চলে আসে। সাইনে মাইনাস সাইন বি বা অথবা সাইনে প্লাস সাইন বি দিলে এগুলো চলে আসে আর কি। অথবা এগুলো চাইলে অ্যাঙ্গেল হিসাব করে বসায় দিতে পারো আর কি। তো এগুলো খুব ইজি জিনিস। The point is represented by this crossover এগুলো সবই বলে ফেলছি। and the angle of gap. Let me clear this up. আচ্ছা, এগুলো বলে ফেলছি সব। This terminology in our split with. So here's the controversy: is output diagram for a three-phase output diagram. Follow this crossover point referencing since it is in our textbook. So why should you go for a three-phase system rather than a single-phase rectifier system? This is the output diagram of a single-phase full-wave rectifier, and this is the output diagram for a three-phase full-wave rectifier. So you can clearly see that the peak-to-peak ripple voltage is less in case of a three-phase system. In a single-phase system, the peak-to-peak ripple voltage is much higher. So the difference between the lowest portion and the highest portion of the curve is greater. So a higher value of capacitor is needed to smooth out this voltage. So in case of a three-phase, the capacitor requirement will be much smaller. And again, we are getting a higher voltage in case of a three-phase, since the three-phase voltage is √3 times the single-phase voltage. So it is always preferable to use a three-phase system
if our system permits. আচ্ছা, নট অনলি দ্যাট, মানে থ্রি ফেজ মানে কি তিনটা ফেজে পাওয়ার আসতেছে। সো আমরা যদি একটা ফেজ ইউজ করি, বাকি দুইটা আনইউটিলাইজ থাকে, ওইটা হচ্ছে ওয়েস্টেজ। কারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমার থ্রি ফেজের জন্য ইয়ে provide মানে মানে টাকা দিতে হচ্ছে সহজ হিসাব। এখন আমার যদি দুইটা ফেজ আনইউজ থাকে, তাহলে বুঝতে পারতেছে এটা আসলে ওয়েস্টেজ ছাড়া কিছু না। শুধু তাই না, এই তিনটা ফেজ ইউজ করলে পুরো সিস্টেমটা ব্যালেন্স থাকবে, হুইচ ইজ ডিজায়ার্ড। সো থ্রি ফেজ সিস্টেম ইউজ করার কিছু সুবিধা আছে, যদিও বিট কমপ্লিকেটেড, কিন্তু থ্রি ফেজের দিকে আমরা আসলে মানে বেশি ফোকাস থাকবো আর কি, স্পেশালি ইন দ্য ইন্ডাস্ট্রি। আমাদের বাসা বাড়িতে কখনোই থ্রি ফেজ ইউজ করা হয় না, সিঙ্গেল ফেজ ইউজ করা হয় আর কি। তো বাসা বাড়িতে এত হেভি লোড ড্রাইভ করা হয় না, সেজন্য এত সমস্যা নেই। বাট হায়ার লোড বা হচ্ছে এই টাইপের মানে কমপ্লেক্স সিস্টেমে তো থ্রি ফেজটাই বেটার। As the energy density of three-phase system is much greater than a single-phase system. But surely, আচ্ছা, এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে এরকম যে কেন থ্রি ফেজ রেকটিফায়ার আমরা প্রেফার করবো, তখন কিন্তু এইসব কথাবার্তা করে লিখে দিবো, এই ছোট্ট একটা ডায়াগ্রাম এঁকে যা যা বলা হয়েছে সেসব কথাবার্তা লিখে দিবো, ঠিক আছে? এটা কিন্তু হয়তো ইয়েতে পাবো না, টেক্সট বুকে হয়তো ওরকম পাবো না, লেকচার ফলো করলে পাবো আর কি। this three-phase system is more complicated than a single-phase system. So, in case of an industrial application, a three-phase rectifier system is always preferable. In case of household application, we usually use single-phase system. Here is a circuit diagram of three আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম সার্কিট। সো একটু কেয়ারফুলি দেখো আর কি, এটা খুবই সহজ সার্কিট। phase half wave converter or three phase half wave control rectifier. Here, phase A, B, and C are connected to the load through thyristor T1, T2, and T3, and the negative side of the load is connected to the neutral. So, at any given point, the maximum load voltage will be the value of phase voltage. So, these are the input phase voltages of a three-phase star-connected ABC sequence. আচ্ছা, এটা ফেজ ভোল্টেজ যে ম্যাক্সিমাম ফেজ ভোল্টেজ যে বেশি আসবে না, এটা কি বুঝতে পারছো সবাই? ধর আমি এই পয়েন্টে যদি ধরি, মিটার ধরি, এই পয়েন্টে যদি মিটার ধরি, দেখো ফেজ ভোল্টেজের বেশি কিন্তু আসার কোনো সুযোগ নেই, লাইন ভোল্টেজ এখানে আসবেই না। কারণ আরেকটা টার্মিনাল রিটার্ন সার্কিটটা কিন্তু নিউট্রালে কানেক্ট করা, তো এখানে কখনোই ফেজ ভোল্টেজের বেশি আমরা পাবো না। দ্যাটস ওয়াই এখানে তোমাদের ফেজ ভোল্টেজের বেশি আঁকার দরকার নেই, মানে লাইন ভোল্টেজের ডায়াগ্রামটা এখানে আননেসেসারি, সো আঁকবা না, কিন্তু ফেজ ভোল্টেজের মানে ইনপুটটা। Since we need to consider only one cycle, you don't need to draw beyond this grid line. So you need to draw from 0 to twice pi. So VAN will start from 0. It will peak at alpha equal 90 degree or pi by 2. So 3 blocks from 0. It will have the peak value. And again after 3 blocks, it will get to 0. Again after 3 blocks, it will get to negative maximum, and after 3 blocks, it will be 0. So here is the full waveform of VAN. So after VAN, or after 4 blocks of VAN, the VBN will start, and it will follow the same pattern as it was continued from the previous cycle. And again, after 4 blocks of VBN, VCN will start, and it will follow the same pattern as well. And here is our crossover point. So if we want to solve this circuit, we must get back to the basics. So here is a diagram where the cathodes of 3 diodes are connected to a common point, which is further connected to a load, and the other terminal of load is connected to ground or 0 volt. So which diode will be forward biased? আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে কোন ডায়ারটা অন হবে? D2। কেন? কারণ হচ্ছে এখানে যদি যেহেতু হাইয়েস্ট ভোল্টেজ আছে, D2 অন হয়ে গেলে তার মানে কি এই পয়েন্টে ভোল্টেজ চলে আসবে 250 ভোল্ট।
250 ভোল্ট যদি এখানে চলে আসে এটা অন হওয়ার পর, সো ন্যাচারালি এই দুইটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে। সো এখানে D2 টাই আসলে অন হবে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে টেক অ্যাওয়ে কি, সেটা হচ্ছে ডায়োডের যদি আমরা প্যারালাল দেই, প্যারালাল ডায়োড প্লেস করি, যেটা অ্যানোডে সবচেয়ে হাইয়েস্ট ভোল্টেজ সেটা ফরওয়ার্ড হবে, আর বাকিগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। অন দ্য ফ্লিপ সাইড আমরা যদি মানে ক্যাথোডে কানেক্ট করি, ক্যাথোডে কানেক্ট করলে কি ঘটনা হবে? ক্যাথোডে যদি এরকম একটা সেটআপ দিই আমরা, আচ্ছা এটা সেটা বোধহয় এখানে দরকার নেই, সেটা বোধহয় এখন দরকার নেই, পরে হয়তো লাগবে আর কি। তা বলে রাখি, যেহেতু পরে লাগবেই, আগে বলে রাখি। তাহলে এখানে কোনটা অন হবে বলতে পারবা? এখানে D4 কেন? কারণ হচ্ছে এখানে 0 ভোল্ট আছে, অ্যানোডে 0 ভোল্ট আছে। এখানে যেটা লোয়েস্ট ভোল্টেজ হচ্ছে যে -400 ভোল্ট। সো -400 ভোল্ট যখন পাবে, তখন এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা ট্রাই করবে। ওয়ান্স দ্য কারেন্ট ফ্লো ইজ এস্টাবলিশড থ্রু দিস ডায়োড, the voltage of this point will set to -400 volts. So -400 ভোল্ট যদি এখানে হয়, ন্যাচারালি এই দুইটা রিভার্স বায়াসে চলে যাবে। ঠিক আছে, তাহলে আবার এটা রিপিট করি। এখান থেকে আমাদের মেইন টেক অ্যাওয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যানোডে যদি আমরা কানেক্ট করি একটা কমন ক্যাথোড সিস্টেমে, যেটা অ্যানোডে হাইয়েস্ট ভোল্টেজ আছে সেটা ফরওয়ার্ড হবে, আর কমন অ্যানোড সিস্টেমে যেটার ক্যাথোডে লোয়েস্ট ভোল্টেজ আছে সেটা ফরওয়ার্ড হবে। ঠিক আছে, এই জিনিস তোমার জানো অলরেডি, ইলেকট্রনিক্সে দেখে আসছো, তারপর আমি আবার একটু মনে করে দিলাম আর কি। So in this case, এগুলো বলে ফেলছো Diode. সবই। the highest voltage is connected to দেখো এটা কিন্তু সিমিলার সেটআপ, এই যে কমন ক্যাথোড সিস্টেম। তার মানে এখানে যে A B C তিনটা টার্মিনাল যেখানে হাইয়েস্ট আসবে সেটাই অন হয়ে যাবে, বাকি দুটো অফ হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে দেখো এখানে ABC হাইয়েস্ট বলে একই সাথে আসতেছে না। ঠিক আছে, এটা তোদের দেখতে হবে। a lower voltage. So the thyristor which has highest anode voltage will turn on. But since these are thyristors, not diode, we have to provide a gate pulse at the right moment. So here is the possible conduction zones of these thyristors. So this T1, as it is connected to phase A, will only conduct during the positive half cycle of phase A. During the negative half cycle of VA, the T1 will be automatically off, whether the gate pulse is given or not. So same goes for T2. As the anode of T2 is connected to phase B, this T2 is forward biased during the positive half cycle of BN. And again, for T3, the probable conduction zone is the positive half cycle of VCN. So here the possible conduction zones are marked in different colors. So as you can see, we are solving this circuit for a firing angle or alpha is equal 0 with respect to crossover point. Since this is the crossover point, the alpha equals 0 means the first thyristor will be triggered right at the moment of this crossover point. আচ্ছা, এটার রেফারেন্সটা আশা করি বুঝতে পারছো। আলফা ইকুয়াল 0 কেন ধরা হলো এখানে, বুঝতে পারছো তো? না বুঝলে বলো। ক্রসওভার পয়েন্ট কে আমাদের যে রেফারেন্স হচ্ছে এখানে, বইতে তাই ধরা হয়েছে। সো এটা আলফা ইকুয়াল 0 আসছে, যদিও 30 ডিগ্রি মনে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি ফেজ ভোল্টেজ, বাট উইথ রেসপেক্ট টু ক্রসওভার পয়েন্ট আলফা ইকুয়াল 0। না বুঝলে বলো। আর আবার একটু বলবেন? আচ্ছা, এখানে হচ্ছে দেখো ক্রসওভার পয়েন্টে আলফা ইকুয়াল 0, ক্রসওভার পয়েন্ট কি এটা না? এই পয়েন্টটা, এটা হচ্ছে ক্রসওভার পয়েন্টটা, এন আর সিএন এর ক্রসওভার পয়েন্টটা। তাহলে এখানে জাস্ট এই পয়েন্টের থেকে আমরা ট্রিগার শুরু করব, সেজন্য আলফা ইকুয়াল 0। আমরা যদি এখানে ফেজ বলতাম তাহলে এটার মান কত হতো আলফা? যদি ফেজ ভোল্টেজ বলতাম তাহলে ফেজ ভোল্টেজ কোন, এখান থেকে শুরু, তাহলে এখান থেকে 30 ডিগ্রি হতো না? রাইট, 30 ডিগ্রি হতো। ঠিক আছে, তাহলে এটাই। আর এখানে আমরা বেশিরভাগ জিনিসই ক্রসওভার পয়েন্ট দিয়ে সলভ করব, আবার কিছু কিছু জিনিস আবার মানে হারুন রশিদ স্যার ইয়া ধরছেন, ফেজ ভোল্টেজ ধরছেন, স্পেশালি এসি সার্কিট, ওখানে ফেজ ভোল্টেজ ধরছেন। সো যাক, মানে এটা ক্লিয়ার আপ করলাম আর কি, কোনটার ক্ষেত্রে কোনটা ধরবো এটা বলে দিব, আর পরীক্ষা কোশ্চেনও দেওয়া থাকবে, সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার মতো কিছু নেই। আচ্ছা, তাহলে তারপর দেখি কি বলে।
So if T1 is right at the crossover point, the T2 will be shifted by আচ্ছা T1 থেকে T2 এর গ্যাপ কত হওয়া উচিত বলো তো? স্যার 120 ডিগ্রি। 120, কারণ হচ্ছে ফেজ এ থেকে ফেজ বির গ্যাপ হচ্ছে 120 ডিগ্রি। আমরা যে সময় ফুল ওয়েভ রেকটিফায়ার সলভ করেছিলাম তোমাদের মনে মনে আছে হয়তো, সিঙ্গেল ফেজ, ওই সময় কি 180 ডিগ্রি গ্যাপ ছিল না একটা থাইরিস্টর থেকে আরেকটা থাইরিস্টর সেট অন করার জন্য? আমি যদি এখানে ড্র করি, তোমাদের মনে আছে কিনা এখানে, এরকম সামথিং ছিল, তাই তো? ওয়েভফর্ম মানে সার্কিটটা অনেকটা এমন ছিল আর কি। তো এই যে 1 আর 2 অন করছিলাম যখন, 3 আর 4 অন করছিলাম তার 180 ডিগ্রি পরে, মানে নেক্সট হাফ সাইকেলে, কারণ এই দুইটার গ্যাপ হচ্ছে 180 ডিগ্রি সেজন্য। বাট ইন দিস কেস দিস গ্যাপ ইজ 120 ডিগ্রি, দ্যাটস ওয়াই দ্য ট্রিগারিং সেপারেশন মাস্ট বি 120 ডিগ্রি। এই যে তার মানে এই গ্যাপটা মাস্ট বি 120 ডিগ্রি হতে হবে, মানে 120 ডিগ্রি পরে হবে, যেহেতু এবিসি সিকোয়েন্স, এরপরে বি আসবে তারপরে সি আসবে। সো এ ট্রিগারিং এর 120 ডিগ্রি পরে বি ট্রিগারিং হবে, তারও 120 ডিগ্রি পর হবে সি ট্রিগারিং, 1 2 3। ঠিক আছে, তাহলে এটা মাথায় রেখো। যেহেতু থ্রি ফেজ, আমাদের ট্রিগার করতে হবে তিনটা, এবং তিনটা ট্রিগার ওই টাইমলি ম্যানারে করতে হবে। 120 degree. Since the phase angle gap between T1 and T2 is the phase angle gap of VAN and VBN. So we will have T2 after 4 blocks. Then again after 4 blocks, we will have T3, since T3 is connected to VCN and the phase angle between VCN and BN is 120 degree or 4 blocks. So in order to draw the output wave shapes, we need to first draw the input wave shapes correctly, and then we need to follow the triggers as well. So you can see right away, this T1 is triggered at this point. So before this point, T1 cannot be turned on. So after this trigger, T1 will be turned on, and if T1 is turned on, the load is directly connected to this A terminal, and the other terminal of load is connected to the neutral. So if we measure the voltage of the load, we will get VAN. আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। যেহেতু T1 কানেক্ট হচ্ছে, তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসবে, আর গ্রাউন্ডটা বা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এখানে আছে, তাহলে আমরা VAN পাবো এখানে। এটা কারো কোনো সন্দেহ নেই আশা করি। এখানে যদি আমরা ভোল্টমিটার দিয়ে মাপি, এখানে কি পাবো? এটা এ পাবো, আর এখানে চলে আসবে এন, তাহলে VAN পাবো এখানে। তো VAN এর যা ওয়েবশেপ আছে ওটা আমরা হুবহু এঁকে দিব আর কি। VAN এর ওয়েবশেপটা কি এখান থেকে স্টার্ট করতেছি, তো এখান থেকে স্টার্ট করে আমরা এই পর্যন্ত হুবহু এঁকে দিব। স্যার এই ঠিক আছে, সেকেন্ড ডায়াগ্রামে কি বুঝাইছে? প্রবাবল কানেকশন। প্রবাবল কন্ডাকশন, ও কন্ডাক্ট। এটা হচ্ছে মানে এই জোনের বাইরে কন্ডাক্ট করবে না, কোনোভাবেই করবে না। এই যে T1টা এর বাইরে কন্ডাক্ট করবে না, কারণ হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াসে থাইরিস্টর কন্ডাক্ট করে না, যেহেতু এটাকে রেজিস্টিভ লোড ধরে করছি আমরা, সেহেতু এটা রিভার্স বায়াসে কোনোভাবেই কন্ডাক্ট করতে পারবো না। তো এটা আসলে না আঁকলেও চলে, এটা বোঝানোর জন্য আর কি। এটা না আঁকলে অসুবিধা নেই, বাট বুঝতে সুবিধা। আচ্ছা আচ্ছা, VAN-টা তো এই পর্যন্ত কন্ডাক্ট করার কথা, তাই না? VAN এর ফুল ওয়েভশেপটা পাওয়ার কথা না, তাহলে আমি এখানে বন্ধ করে জানবো না। কে কি বলতে পারবো? বিবিএন আছে জন্য ওভারল্যাপ ওভারল্যাপ হলে VAN-টা জিতবে না VBN জিতবে এই অংশে? এন স্যার। হ্যাঁ সেম, কিন্তু তারপরে কি অবস্থা? তারপর দেখো VAN এর মান কম এই অংশে, VBN এর মান বেশি, আর VBN কে আমরা এদিক দিয়ে ট্রিগার করে ফেলছি এটা দিয়ে। তো দেখো কে জিতবে? যার ভোল্টেজ বেশি সে জিতবে না? সো এখানে কিন্তু VAN-টা স্টপ হয়ে যাবে, এখানে VBN স্টার্ট করা শুরু করবে। এটা কি বুঝতে পারছো সবাই? না বুঝলে বলবো। আচ্ছা আমি আবার বলি,
দেখো ভিএএন এর কার্ভটা কি পুরোটাই কন্ডাকশন জোন পসিবল, তো এটা এই যে এই পর্যন্ত আসার কথা, তাহলে আমার তো এই পর্যন্ত পাওয়ার কথা, কিন্তু তার আগে দেখো আমি এটা ট্রিগার করে ফেলতেছি, টি2 ট্রিগার করে ফেলছি। টি2 ট্রিগার করলে কি ভিবিএন স্টার্ট হবে, এন্ড রাইট আফটার দিস মোমেন্ট ভিবিএন এর মানটা কিন্তু বেশি। তাহলে কি দেখো এখানে এটাও অন আছে, এটাও অন আছে, কিন্তু ভিবিএন অন হয়ে গেলে এটা অফ হয়ে যাচ্ছে না, আমরা আগের সার্কিটে দেখে আসছিলাম। তো তারপর থেকে কিন্তু আমরা ভিবিএন এর মান পাবো, মানে এই পয়েন্টের পর থেকে, এই পয়েন্ট অনওয়ার্ড। তাহলে এটা কিন্তু এই পর্যন্ত যাবে না, ঠিক আছে? এটা একটু মানে খেয়াল করতে হবে। So the output voltage wave shift will be similar to VAN. So this portion of VAN will be copied to the output or load. So what will happen if we trigger T2 at this point? Since the conduction zone of T2 starts from this point, the T2 is ready for turning on. But since the value of VAN is higher than VBN at this point, the T2 cannot be turned on, because we know the highest anode voltage will turn on the diode of thyristor. So in this case, if we trigger T2 at this moment, the T2 will start conducting, because at this point the value of VBN is higher than that of VAN. So if T2 turns on, then T1 will be forced to turn off by this logic. So after triggering T2, the load will be connected to point B. So the load voltage will be VBN. So we will copy the shape of VBN in this section. The same thing will happen after triggering T3. So after triggering T3, since VCN is starting to rise beyond VBN, if we trigger T3 at this point, the load will be connected to terminal C, and the load voltage will be equal to VCN. So we will copy the value of VCN right in this section. And as the cycle continues, after 4 blocks or 120 degree, there will be again VAN, or this trigger for T1. So if we trigger T1 at this point, the load voltage will be similar to VAN. So this cycle will continue, and this portion of the wave shape will be continued here for the next cycle. আচ্ছা, এখানে আমি ভুল বলছি, এই পোর্শনটা হবে না, পোর্শনটা হবে এটা অ্যাকচুয়ালি, কারণ আমরা এরপর আঁকার দরকার নেই, টয়েস পায়ের পর আঁকার দরকার নেই। সো টয়েস পায়ের পর যদি না আঁকি, তো এই পোর্শনটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সো এই পোর্শনটা অ্যাকচুয়ালি এদিকে চলে আসবে আগের সাইকেল থেকে, ঠিক আছে? এই যে ভিসিএন এর যে পোর্শনটা, ভিসিএন এর পোর্শনটা আগের সাইকেল থেকে এখানে চলে আসবে, আমরা এর চেয়ে বেশি তাহলে আঁকার দরকার নেই, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো আর কি। যে এটা কেউ না বুঝতে পারলে বলো আমাকে, আমি আবার বলবো। এটা খুবই সহজ অ্যানালজি, এটা না বুঝতে পারলে পরেরগুলো বোঝা আরো টাফ হবে, পরেরগুলো আরো কঠিন। এটা বড় হচ্ছে ইজিয়ার। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা না বুঝলে কেউ আমাকে বলো আর কি। আশা করি বুঝতে পারছো। স্যার এটা আঁকার সময় স্যার ফেজ ভোল্টেজ ফার্স্ট ফিগারটা যেমন আছে এভাবে শুরু করব না? কোনটা, এটার কথা বলতেছো? জি স্যার। হ্যাঁ, এটা যেভাবে Grid- প্রথমে আসছে ওরকম সেম। তাহলে তো স্যার গ্রিড করে আঁকতে হবে। হ্যাঁ, তাই তো করছি। এই যে তোমার কি দাগগুলো দেখতে পাচ্ছ না মাঝখানে? স্যার দেখা যাচ্ছে আর কি, মানে খাতায় আঁকার সময়ও গ্রিড আঁকতে হ্যাঁ হবে হ্যাঁ, না? খাতায় গ্রিড করে রাখতে পারো, অথবা তোমরা চাইলে ওই যে ডিজাইন পেপার কিনে নিতে পারো, ওই গ্রাফ পেপারের মতো একটু বড় বড়, অথবা গ্রাফ পেপার রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা আর কি। গ্রিড করে নিলে ভালো হয় আর কি। আর যদি হাতেও করতে পারো, ভালো হয় না স্যার? গ্রাফে করলে ভালো হয়। বেস্ট হচ্ছে ডিজাইন পেপারে করলে, কারণ গ্রাফে করলে হয় কি তোমার ওই
মাঝখানের ওই ঘরগুলা ঝামেলা তৈরি করে, মানে মনে হয় যে কোনটা হবে বুঝতে পারবো না। ডিজাইন পেপারে ঘরই থাকে 5 মিলির ঘর, সো এটা বুঝতে সুবিধা আর কি। আর যদি কেউ চাও নিজে হাতে এঁকে ফটোকপি করে নিতে পারো, ওটা বরঞ্চ বেস্ট। হাতে আঁকার দরকার নেই, তুমি কম্পিউটারে কম্পোজ করে একটা প্রিন্ট আউট বানিয়ে নিলা, তারপর ওখানে প্র্যাকটিস করলা বা হচ্ছে ওখানে তুমি আঁকতে পারো, ওটা করতে পারো, যেটা তোমাদের সুবিধা। যেটা তোমাদের অনলাইন এক্সাম, তোমরা হয়তো চাইলে এটা করতে পারো আর কি। বাট আমি প্রেফার করবো হাতে করা অথবা গ্রাফ পেপার করা, ওটা প্রেফার করবো বেশি। গ্রাফ পেপার করতে পারো। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারতেছি, খুবই সহজ। তো এটার ইকুয়েশনটা একটু দেখি কি বলে। So if we continue to solve this for alpha equal 30 degree, then the input and conduction zones will be same. Conduction zones, then this for আচ্ছা, ইকুয়েশনটা একটু দেখে নিই। ইকুয়েশন দেখে আমরা পরেরটাতে চলে যাবো। ইকুয়েশনটা হচ্ছে, আচ্ছা এখানে ইকুয়েশনটা বের করতে গেলে আমাদের এইটা বের করতে হবে, এটার ভিডিসি বের করতে হবে বা ভিআরএমএস বের করতে হবে। তাহলে এইটার সাইকেল মানে ইয়ে মানে এটা টাইমিং কত বা এটা টাইম পিরিয়ড কত কেউ বলতে পারবা? এটা কিন্তু সাইন ওয়েভ নাই। এটার এই প্যাটার্নটার টাইম পিরিয়ড কত বলতে পারি আমরা? কয় ঘর? এটা ডিসি না? হ্যাঁ ডিসি, কিন্তু এটা তো স্টিল এটার মধ্যে কিছু এসি কম্পোনেন্ট আছে না, কারণ এটা তো পুরোপুরি পিওর ডিসি না, এটা পালসেটিং ডিসি। সো যে এখানে যে এসি কম্পোনেন্টটা আছে এটার টাইম পিরিয়ডটা আমাদের লাগবে। এই টাইম পিরিয়ডটা কত? 120 ডিগ্রি। 4 ঘর মানে 120 ডিগ্রি, এটা না? মানে এই প্যাটার্নটা কি বারবার রিপিট হচ্ছে না? তাহলে আমরা কি এটাকে এটার টাইম পিরিয়ড বলতে পারি? তো আমাদের যেটা করতে হবে, এটার এরিয়া বের করতে হবে কিছু। এই যে এটার এরিয়া বের করতে হবে, এই ব্লকটার এরিয়া বের করতে হবে। তাহলে এটা ব্লকটা এর করার জন্য কি, এটা হচ্ছে টোয়াইস পাই বাই 3 অথবা 3 বাই টোয়াইস পাই যাবে না, এটা মানে কি 120 ডিগ্রি। এটা হচ্ছে 120 ডিগ্রি। আর হচ্ছে এটা স্টার্ট হচ্ছে এখান থেকে, দেখো 5 পাই বা 5 পাই বাই 6 প্লাস আলফা মানে হচ্ছে 30 ডিগ্রি প্লাস আলফা, 30 প্লাস আলফা, হ্যাঁ ঠিক আছে। তো আলফা মানে এখানে 0, 5 পাই প্লাস 5 পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি। সো এখান থেকে স্টার্ট, তাহলে এটা হচ্ছে 5 পাই বাই 6, এখান থেকে স্টার্ট আর স্টপ হচ্ছে পাই বাই 6। এখানে গিয়ে স্টপ। সো লিমিটটা হচ্ছে এটা। আর আলফা হচ্ছে, আলফা মানে এখানে 0, এখানে 0, সো আলফা মান 0 যা আসে বসে যাবে। তো এটা মেইন ইকুয়েশন হচ্ছে এটা ভিডিসি। সো অ্যাকর্ডিংলি আরএমএস ইকুয়েশনটা আমরা এভাবে লিখতে পারবো, সেম জিনিস, লিমিট গুলো আর হচ্ছে টিটা, টাইম পিরিয়ড আর লিমিট, এই দুইটা মনে রাখলে আমাদের বাকি ইকুয়েশন লেখা সেম। আর এর আগের যেটা স্লাইডে আমরা দেখে আসছি ভিএএন এর মান, ভিএএন এর মান আমরা বের করে আসছি বা ভিবিএন এর মান বের করে আসছি, ওগুলো এখানে বসাই দিলে আমাদের ইকুয়েশনটা লেখা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ইকুয়েশনের পরে হয়তো আবার আসবো। তারপরে ইয়ে করতেছি, তারপরে অ্যাঙ্গেল গুলো দেখি আর কি। alpha equal 30. দেখো এটা ছিল আলফা ইকুয়াল 0 ডিগ্রি। তো 30 ডিগ্রি হলে কি হবে, এই পুরো ব্লকটা বা পুরো অ্যাসেম্বলিটা আরো ডানে একবার শিফট হয়ে যাবে না? ওটা Degree, then the input and conduction zones will be same, but the trigger will be shifted by another 30 degree. So if we compare it with alpha equals 0, it will be shifted another 30 degree. The entire group will shift 30 degree further. So the entire group means T1, T2, and T3. So what will happen if we trigger T1 30 degree after this crossover point? So right before this point, we will have 0 output, and after that point, we will have VAN up until it trigger T2. Though here VAN gets below VBN, but since we are not triggering VBN in this region, the VAN will continue until T2 is triggered. আচ্ছা এখানে ভিবিএনটা অবশ্যই বড় দেখো, কিন্তু ভিবিএনটা তো আমরা অনই করতেছি না, অন না করলে কম্পিটিশন নাই। ঠিক আছে, সো যেহেতু there is no competition, the AN will continue up until this point, এই পর্যন্ত কন্টিনিউ, পুরো কন্ডাকশন জোনটাই পুরোপুরি কন্টিনিউ করবে। তারপরে বিএন কে শুরু করতেছে এখান থেকে, সো এখান থেকে স্টার্ট হবে অ্যাকর্ডিংলি।
ঠিক আছে, না বুঝলে বলো। So we will have VAN up until this point, and after that, if we trigger T2, we will get this portion of VBN, and after T3, we will get VCN, and after that, আচ্ছা, তারপরে এটা ভুল বলছি যে এই অংশটা এই পর্যন্ত যেহেতু আমরা রাখবো, তারপর এই অংশটা এখানে কন্টিনিউ হবে, এখানে চলে আসবে এবং এটার নাম দিব আমরা হচ্ছে সিএম, ভিসিএম। এটা হচ্ছে আগের সাইকেল থেকে আসবে, মানে একেবারে স্টার্টিং এটা আসবে না, বাট আমরা যেহেতু পুরো মানে কন্টিনিউয়াস সাইকেল চিন্তা করতেছি, এই সিএন এর এই অংশটা এখানে আসবে, নট এন। খেয়াল রাখো। VAN will continue for the next cycle. So just a quick reminder, these triggers are separated by 120°, or in this case, 4 blocks. So if we solve it for alpha equal 60°, then this whole triggering system will be shifted 30° further. So here is alpha equal 60° with respect to this crossover point. We will get VAN after this triggering, and the VAN will stop there, because after this point the value of VAN is getting negative, and a negative value of VAN will automatically turn off this T1. But again, keep that in mind, we haven't turned on this T2. T2 is turned on at this point. So there will be a gap, which we are calling discontinuous conduction mode. So if we get back to our previous diagrams, the conductions or the output voltage is continuous. Here output voltage gets to 0, but immediately after that VBN starts. So there is no gap. So we are calling it continuous conduction mode. But in case of alpha equals 60°, or alpha greater than 30°, we are getting into the discontinuous conduction mode. তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, আলফা 30 বেশি হলে আস্তে আস্তে ডিসকন্টিনিউয়াস হওয়া শুরু করবে। ডিসকন্টিনিউটি আমাদের জন্য ভালো না, কারণ ডিসকন্টিনিউটি মানে হচ্ছে এটা এই জায়গাটা স্মুথ করতে মানে ক্যাপাসিটরের মান বেশি লাগবে বা বড় ক্যাপাসিটর লাগবে, এটা পুরোপুরি স্মুথ আউট হবে না, এটা আউটপুটের রিপল ভোল্টেজটা মান বেশি হবে। সো ডিসকন্টিনিউটি ইজ নট প্রেফারেবল। সেহেতু মানে এটা যেটা হয় আর কি, তোমরা যারা কম্পিউটার পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করো অথবা জেনারেলি পাওয়ার সাপ্লাই সম্বন্ধে আইডিয়া আছে, মানে পাওয়ার সাপ্লাই খুব লো মানে লোডে রান না করাতে বলে আর কি। এটা অনেক সময় ডামি লোডও দিয়ে দেয়, কারণ হচ্ছে বিকজ অফ দিস ডিসকন্টিনিউটি। খুব মানে এটা ধরো 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, তুমি এটা রান করা হয়তো 50 ওয়াট, সেটা খুব ভালো পারফর্ম করবে না, এটার এফিসিয়েন্সি অনেক খারাপ হবে বিকজ অফ দিস ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউয়াস হওয়ার কারণে এখানে কিছু হারমোনিক্স থাকবে, কিছু রিপল থাকবে, ওগুলাকে স্মুথ আউট করার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে। সেই জন্য যে কোনো পাওয়ার সাপ্লাইকে সাধারণত রান করতে বলে এটা 80% অ্যাবভ ক্যাপাসিটিতে। 80% অ্যাবভ ক্যাপাসিটিতে রান করলে যেটা হয়, এটা কন্টিনিউয়াস আউটপুট থাকে এবং এটা ভালো এফিসিয়েন্সি দেয় আর কি। আর খুব লো লোড হয়ে গেলে এরকম ডিসকন্টিনিউটি চলে আসে। ঠিক আছে স্যার, ফিল্টার ইউজ করলে হবে না? ফিল্টার ইউজ করলে হবে, কিন্তু তোমার ফিল্টার তুমি কত ফিল্টার ইউজ করবে? মানে ফিল্টারও তো একটা মানে ইয়া আছে, ধরো তোমার যদি এমন হয় যে ফিল্টার ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যেগুলো ইউজ করবো ওগুলাই ইটসেলফ একটা বার্ডেন হিসেবে কাজ করতেছে, মানে ফিল্টারের মান যদি তুমি খুব বেশি বাড়া দাও ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স, তখন দেখা যাবে ওগুলাই বেশি তোমার পাওয়ার ড্র করতেছে। সো এখানে তোমার এফিসিয়েন্সি একটা পেনাল্টি পাবো। সো স্মুথ করতে গিয়ে দেখা যাবে এফিসিয়েন্সি কমবে। হ্যাঁ সেটাই তো, যত ক্যাপাসিটর ইন্ডাক্টর কমায় আমার কাজ আদায় করা যায় ওটা হচ্ছে আমার টার্গেট থাকবে, মানে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। সো মানে ঝামেলা আছে আর কি, এত ইজি না। এই জন্য সাধারণত বলা হয় যে পাওয়ার সাপ্লাই এভাবে চুজ করতে হয় যেন সেটা তার 80% ক্যাপাসিটিতে রান করে আর মোস্ট অফ দ্য টাইমস। আর আদারওয়াইজ মানে এত এফিসিয়েন্ট রান করবে না, কারণ এটা রিপল ফ্যাক্টরও বেশি আসবে অনেক সময়। শুধু তাই না, অনেক ছোট ছোট পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে দামি লোড দেওয়া থাকে, মানে কোনো লোড কানেক্ট না করলে সেটা দেখা যায় অনই হচ্ছে না, তো ওই ক্ষেত্রে অনেক সময় দামি একটা লোড কানেক্ট করতে হয়। সো এগুলো তোমরা যদি পাওয়ার সাপ্লাই নিয়ে আইডিয়া থাকে তাহলে হয়তো বুঝতে পারবো আর কি। So in this case, if T2 is triggered at this point, আচ্ছা এইগুলো কিন্তু কোশ্চেন হিসেবে থাকতে পারে, ডিসকন্টিনিউয়াস আউটপুট আমরা কেন অ্যাভয়েড করতে চাইবো, মানে এই টাইপের ছোটখাটো কোশ্চেন কিন্তু চলে আসতেই পারে। সো ওগুলো অ্যাকর্ডিংলি আনসার করার ট্রাই করবো আর কি।
ঠিক আছে, এগুলো মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার কিন্তু আমি জানি না, বইতে পাবা অবশ্যই, বইতে বা এটা আছে, বাট খুঁজে বের করতে হবে। সো লেকচার ফলো করা ট্রাই করবো আর কি সবাই। You will get VBN again, which will go to 0 at this point since VBN becomes 0 here. And in this portion, we will not get any output. So again, there will be a discontinuity due to the fact that the thyristor cannot be turned on during this reverse bias. আচ্ছা, এটা সবসময় ট্রু না, এটা হচ্ছে রেজিস্টিভ লোডেবল আর ট্রু, ইন্ডাকটিভ লোডেবল আর রিভার্স বায়াসে মানে ট্রাইসটা অন হতে পারে। Or the negative cycle of VBN. So after that, or after another discontinuity, the VAN will continue for the next cycle. So if we get back to our first diagram where alpha equals 0, we can derive the formula area of the box of under this output. এটা বলে The previous equation will not apply. দেখো, এখানে দুইটা ইকুয়েশন কিন্তু কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস ইকুয়েশনটা একটু চেঞ্জ আসবে। এটা বলে আমি শেষ করে দিচ্ছি, আজকে বেশি সময় নিব না। Because there is a discontinuity. দেখো, এখানে তুমি যাই করো না কেন, এটা তুমি আর বাড়বে না। এটা অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে কিন্তু এই মানে আপার লিমিটটা কিন্তু বাড়তেছে না, আপার লিমিটটা কিন্তু এখানে ফিক্সড। সেহেতু এখানে আপার লিমিটটা এখানে এই যে পাইতে ফিক্সড, পায়ের বেশি কোনোভাবে যাচ্ছে না, পাই প্লাস আলফা ইত্যাদি হবে না, এখানে পাইতে ফিক্সড। সো ইকুয়েশনটা একটু চেঞ্জ আসবে। আর লোয়ার লিমিটটা হচ্ছে চেঞ্জ আসবে, সেটা হচ্ছে পাই বাই 6 প্লাস আলফা যাই হোক না কেন। ঠিক আছে, এইভাবে আশা করি বুঝতে পারছো। জাস্ট এখানে চেঞ্জ আসবে আগে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইকুয়েশন, এখানে আপার লিমিটটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে। So in this new equation, the period stays the same, which is 4 blocks. It is 120 degree. So আচ্ছা, পিরিয়ড 4 ব্লক কেন বুঝতে পারছো আশা করি। পিরিয়ডটা কিন্তু এই গ্যাপটা সহ আসবে, এই যে ডিসকন্টিনিউটি সহ কিন্তু একটা প্যাটার্ন, এরপরে প্যাটার্নটা হচ্ছে এটা। সো এটা কিন্তু এই পিরিয়ডটা সেমই থাকবে, জাস্ট হচ্ছে আপার লিমিটটা চেঞ্জ আসবে, আর কিছু না। twice pi over 3. স্যার আপার লিমিটে Limit আলফা limit- প্লাস করলাম না কেন? আলফা প্লাস করে লাভ নেই তো, কারণ হচ্ছে এটা তো ফিক্সড হয়ে গেছে এখানে। এই আপার লিমিটটা তো তুমি যাই করো না কেন, এটা আর বাড়তেছে না। দেখো, এখানে আর বাড়তেছে না। তুমি যদি আলফা মানে এখান থেকেও স্টার্ট করো, ধরো আর যদি 90 ডিগ্রি হয়, 60 জায়গায় 90, তাহলে এখান থেকে স্টার্ট হবে ওয়েভ ফর্মটা। এতটুকু আমরা পাবো। কিন্তু দেখো, এই আপার লিমিটটা কিন্তু কোনোভাবেই পায়ের বেশি পাচ্ছি না, বিকজ অফ দিস জি স্যার, ডিসকন্টিনিউটি। বুঝতে পারছি। সেই জন্য এখানে পাইতে আমরা ফিক্স করে দিলাম। কিন্তু এই লোয়ার লিমিটটা দেখো চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আলফা, সেজন্য লোয়ার লিমিটটা ফিক্স না। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস ইকুয়েশনের সাথে এটা পার্থক্য জাস্ট এই জায়গাতে থাকবে। changed to pi by 6 plus alpha to pi, because no matter what we do, this conduction won't go beyond pi. So for the case of discontinuous mode, this upper limit will be restricted to pi. These equations can be found here in the book. এগুলো বইতে ইকুয়েশন দেওয়া আছে, আর হচ্ছে ইকুয়েশনের ফাইনাল রেজাল্টটা দেওয়া আছে আর কি। সো ডোন্ট ট্রাই টু মেমোরাইজ দিস, এটা মুখস্থ করলে মাথা খারাপ হয়ে যাবে। আর তোমাদের যেহেতু অনলাইন মুখস্থ করার দরকার নেই, বাট কোথায় আছে এটা অ্যাটলিস্ট দেখে রেখো, কারণ পরীক্ষার সময় খুবই ঝামেলা পড়ে যাবে। কারণ ইকুয়েশন ডিরাইভেশন আসতে পারে, ডিরাইভ করে ম্যাথও আসতে পারে এটা থেকে। আচ্ছা, তাহলে এখানে আপাতত আজকে শেষ, আজকে মোটামুটি ইয়ে হলো। তাহলে তোমাদের সাথে আবার আগামীকালকে দেখা হচ্ছে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে ফেলছে হোপফুলি। তো তাহলে আমরা আজকে শেষ করতে পারি। জি স্যার, আসসালামু আলাইকুম।